হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা শর্ট অ্যান্সার অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো আসে তোমাদের পরীক্ষাতে সেইগুলো আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ 100% কমনযোগ্য কোন কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগের ক্লাসে আমরা এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটাতেই এমসিকিউ কোনগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ 100% কমনযোগ্য যে এমসিকিউগুলো হয় সেইগুলো এবং পরীক্ষাতে কোনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। তো তোমরা যারা দেখোনি ভিডিওটা, প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো চলো, আজকের আমাদের ক্লাস হচ্ছে যে শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো হয় অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো কোনগুলো পরীক্ষাতে আসবে মাধ্যমিক 2025-এর জন্য ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন রয়েছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয় ব্যাখ্যা করো, ঠিক আছে। অর্থাৎ এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে এসছে এবং তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। ধরে রাখো এটা কমন আসবেই। তো এই যে কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে রাসায়নিক বিক্রিয়াতে আমরা কি জানি যে কোনো একটা যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে তাহলে কি হবে, বিক্রিয়ক পাবো এবং বিক্রিয়াজাত পদার্থ পাবো। তো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের কি হচ্ছে এখানে ভরের সংরক্ষণ হচ্ছে কিনা সেইটা আমাকে এখানে ব্যাখ্যা করতে বলেছে, ঠিক আছে। তো সেইগুলোই আমরা কথায় লিখে দেবো, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি একটা বিক্রিয়ক নিই, ধরুন A+B, সেখান থেকে উৎপন্ন হলো কি C+D, ঠিক আছে। অর্থাৎ আমরা কি জানি যে এইটা যেটা এটা কি, এটা হচ্ছে কি বিক্রিয়ক আর এটা হচ্ছে কি বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়াজাত পদার্থের যে ভরটা হবে সেটার সাথে সমান হবে কোনটা, এই বিক্রিয়কের ভরটা, ঠিক আছে। অর্থাৎ বিক্রিয়কের ভর সমান সমান হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের ভর, এটা আমরা জানি। তো সেটাকে ব্যাখ্যা করতে বলেছে, তো কীভাবে লিখতে হবে সেটাও দেখে নাও একবার, আমি লিখে দিয়েছি। দেখো, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে বিক্রিয়কগুলো রয়েছে সেটাই কি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের ভর যা ছিল বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের ভর তার সমান হয়। তারপরে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, যদি এ ও বি বিক্রিয়া করে কি হচ্ছে সিও এবং ডি উৎপন্ন করে, তবে রাসায়নিক বিক্রিয়াটিতে এ এর যে ভর হবে এবং বি এর যে ভর হবে তাদের যে যোগফলটা আমি পাবো, সি এবং ডি এর যে ভরটা আমার হবে যোগফলটা সেটার সাথে কি হবে সমান হবে, ঠিক আছে। তাহলে এইটুকু লিখে দিলেই তোমাদের যথেষ্ট ব্যাখ্যা, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে মোল বলতে কি বোঝায়। অর্থাৎ মোল তোমরা সবাই জানো যে আমরা কি করি, 1 মোল হাইড্রোজেন এরকম ব্যবহার করি, তাই তো। 1 মোল হাইড্রোজেন বা 1 মোল অক্সিজেন এরকম কথাগুলো আমরা ব্যবহার করতে, 1 মোল বলতে কি বোঝায় মোল। এই যে মোলের সংজ্ঞাটা কি সেটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। অর্থাৎ 1 মোল হাইড্রোজেন বলতে গেলে কি বোঝায়, কেন 2 গ্রাম হাইড্রোজেনকে বোঝায়, তাই তো। তাহলে এখানে দেখো যে মোল কাকে বলে যদি বলে, তাহলে কি লিখবো, যে এই যে 1 মোলের মধ্যে কি থাকে আমাদের Na অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে, তাই তো। তাহলে সেইটাকেই এখানে লেখা হয়েছে দেখো, যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা পরমাণু অণু বা আয়ন সে যাই হোক না কেন কোনো পদার্থের যে পরিমাণে উপস্থিত থাকে, ঠিক আছে। অর্থাৎ তুমি একটা পদার্থ নিয়েছো, যেমন এখানে তোমার 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কি রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যক কণা রয়েছে। তাহলে এই যে 2 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা রয়েছে, তাহলে আমি এই 2 গ্রামটাকে কি বলবো 1 মোল বলবো, এটাই আমার অ্যাকচুয়ালি সংজ্ঞাটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা অণু পরমাণু বা আয়ন কোনো পদার্থের যে পরিমাণে উপস্থিত থাকে সেই পরিমাণকে আমরা কি বলি মোল বলি, ঠিক আছে। অর্থাৎ 2 গ্রামের মধ্যে ছিল অ্যাভোগাড্রোর সংখ্যক, সেই জন্য সেটা কি হয়ে যাচ্ছে 2 গ্রামটা হয়ে যাচ্ছে 1 মোল হাইড্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমরা লিখবে। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, ভর ও শক্তির তুল্যতা বা নিত্যতা সূত্রটি উল্লেখ করো। আমরা সবাই জানি এটা খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, E=mc², যেটা কোনো রাসায়নিক বিক্রিয়া মানে কি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া নিয়েছো, ঠিক আছে, তার বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদাই কি থাকে সমান থাকে। মহাবিশ্বের ভর ও শক্তির মোট পরিমাণ কি ধ্রুবক এবং অপরিবর্তনীয়। ভর এবং শক্তি কি হয় না পরিবর্তন হয় না, ঠিক আছে। অর্থাৎ সেটা কি হয়ে যাচ্ছে অপরিবর্তনীয়, ঠিক আছে, এবং ধ্রুবক থাকে। ক্লিয়ার হয়েছে। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে আগের যে ঘটনাটা অর্থাৎ বিক্রিয়ক অবস্থাতে যেটা পাবো আমি ভর এবং শক্তি, বিক্রিয়ার পরেও কি হবে ভর এবং শক্তির পরিমাণটা কি হবে সেম হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমাদের ভর ও শক্তির তুল্যতা বা নিত্যতা সূত্র। চলো পরেরটা দেখে নিই। পরেরটা হচ্ছে কি,
রাসায়নিক সমীকরণের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে। এটা আগেরটা ভর শক্তির তুল্যতা বা নিত্যতা সূত্রটা, রাসায়নিক সমীকরণের দুটি সীমাবদ্ধতা। তো আমরা এই যে রাসায়নিক বিক্রিয়া দেখি, রাসায়নিক বিক্রিয়া বলতে গেলে কি ধরনের, এ প্লাস বি থেকে কি উৎপন্ন হচ্ছে, সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তো এই যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে, এটাকে আমরা কি বলছি, রাসায়নিক বিক্রিয়া, যেখানে কি হচ্ছে বিক্রিয়ক থাকছে এবং বিক্রিয়াজাত পদার্থ থাকছে। তো এই রাসায়নিক সমীকরণের দুটো ত্রুটি বা সীমাবদ্ধতা উল্লেখ করতে বলেছে, ঠিক আছে। তো কি লেখা আছে দেখো, যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির গাঢ়ত্ব কি হচ্ছে, জানা যাচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ গাঢ়ত্ব আমরা সঠিকভাবে বার করতে পারছি না। দ্বিতীয়ত কি, বিক্রিয়াটির গতিবেগ সম্বন্ধে কোনো ধারণা থাকে না, ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়াটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে, কত সময়ের প্রয়োজন, সেইগুলো কিন্তু জানা যায় না, ঠিক আছে। অতি সহজে আমরা কি করতে পারি না, জানতে পারি না বিক্রিয়ার গতিটাকে, ঠিক আছে। তাহলে এই দুটো কি হচ্ছে, আমাদের ত্রুটি হয়ে যাচ্ছে। প্রথম ত্রুটিটা কি, যে গাঢ়ত্ব জানা যায় না, আর দ্বিতীয়টা কি হচ্ছে, গতিবেগ সম্পর্কে অতটা আইডিয়ালভাবে আমরা বলতে পারি না, ঠিক আছে, যে এই সময়ের মধ্যে এটা শেষ হবে বা এই সময় প্রয়োজন, ঠিক আছে, এটা আমরা বলতে পারি না। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে মোমবাতির দহনের ফলে ভরের হ্রাস পেলেও কিভাবে ভরের সংরক্ষণ ঘটে, ঠিক আছে। অর্থাৎ আমরা কি জানি, যে যদি একটা মোমবাতি নিই, সেই মোমবাতিটা কি হচ্ছে, এক সময় জ্বলছে, জ্বলতে 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 সেটা কি হয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গোটা অবস্থায় যে ভরটা ছিল, সেটা কি আমার গলে যাওয়ার পরে কি সেই ভরটা সমান হবে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে, তাই তো। তাহলে এই যে প্রশ্নটা তোমার অনেকবার পরীক্ষাতে এসেছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে এসেছে এবং তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে কি দেখেছে দেখো, যে মোমবাতির দহনের ফলে ভরে হ্রাস পেলে, ঠিক আছে, কিভাবে ভরের সংরক্ষণ ঘটে। তো অ্যান্সারটা কীভাবে লিখবে দেখো, মোমবাতি জ্বলার সময় কি হচ্ছে, বাতাসের যে অক্সিজেনের সংস্পর্শে আসছে বা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তাই তো। অর্থাৎ এটা কি হচ্ছে, এটা যখন জ্বলছে, সেটা কি হচ্ছে, বাতাস থেকে অক্সিজেনের সংস্পর্শে এসেই তো জ্বলছে। তাহলে যখনই জ্বলছে তখন কি হচ্ছে, এই একটা গ্যাস তৈরি করছে, যেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। আমরা সবাই জানি যে পুড়ে গেলে পরে কি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, তাই তো। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে এবং তার সাথে কি হচ্ছে, জলীয় বাষ্প উৎপন্ন করছে, যেটাকে আমরা H2O বলছি, জলীয় বাষ্প উৎপন্ন করে, যেগুলো উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বাতাসে মিশে যায়। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প কি হচ্ছে, এর যে ভর মাপা সম্ভব হলে পরে আমরা জানতে পারতাম যে এই যে কার্বন ডাইঅক্সাইড এবং যে উৎপন্ন জলীয় বাষ্প, এদের যে ভরটা হবে, সেটার সাথে সমান হবে কোনটা, এই যে মোমবাতি এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে মোমবাতিটা নিয়েছো এবং তার সাথে যুক্ত অক্সিজেনের যে মোট ভরটা আমি পাবো, সেটার সাথে কি হবে, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের ভরটা কি হবে, সমান হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে মোমবাতির সাথে যে এটা হচ্ছে, অক্সিজেনটা হচ্ছে, তাদের যে ভরটা, সেই ভরের সাথে কি হচ্ছে, সমান হচ্ছে কোনটা, কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, সঙ্গে সঙ্গে বাতাসে মিশে যাচ্ছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এইটাকে পরিমাপ করতে পারতাম, তাহলে কি হতো, দেখতে পেতাম যে দুটোই কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তো এভাবে লিখলে পরে তুমি একদম 100% নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলতে কি বোঝায়। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অর্থাৎ এটাও অনেকবার পরীক্ষাতে এসছে। তো দেখো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব বলতে কি বোঝায়, যে একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী হয়, ঠিক আছে। অর্থাৎ চাপ এবং উষ্ণতা যদি একই হয়, তাহলে কোনো একটা গ্যাস যদি আমি নিই, সম আয়তনে হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী হবে, সেই তুলনামূলক সংখ্যাটাকে কি বলবো আমরা, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলবো, ঠিক আছে। অর্থাৎ আপেক্ষিক মানে কি, তুলনা করা। তাহলে এখানে কার সাথে তুলনা হচ্ছে, হাইড্রোজেন গ্যাসের সাথে তুলনা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কোনো গ্যাস সম আয়তনে হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী হয়, সেটাকে কি বলছি আমরা, আপেক্ষিক ঘনত্ব বা গ্যাসের বাষ্প ঘনত্ব, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে ডিটা কি, আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। ক্লিয়ার হয়েছে। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, যে বাষ্প ঘনত্ব ও আপেক্ষিক ভরের মধ্যে, আণবিক ভরের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে।
অর্থাৎ বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে যে সম্পর্ক সেটা আমাকে প্রতিষ্ঠা করতে বলেছে। তাহলে এটা আমরা কি জানি যে বাষ্প ঘনত্ব যেটা হয় সেটার সাথে আমরা এম এর একটা সম্পর্ক জানতে পারি, যেটা হচ্ছে যে এম সমান 2 × ডি, তাই তো? বা ডি সমান যদি আমরা লিখি, ডি সমান কি হচ্ছে 1/2 × এম। তাহলে এই সমীকরণটাকে আমাকে প্রতিষ্ঠা করতে বলেছে, ঠিক আছে? অর্থাৎ বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর, যেটাকে আমরা এম এবং ডি দিয়ে প্রকাশ করছি, এদের মধ্যে যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করতে বলেছে। তো এটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। বইয়ের পেজ নম্বর হচ্ছে কত, 24, ঠিক আছে? অর্থাৎ এই 24, অর্থাৎ রাসায়নিক গণনা চ্যাপ্টারটা খুলবে, 24 নম্বর পেজে দেখবে এটা খুব সুন্দর করে লেখা রয়েছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। তো এটা আমি তবুও এখানে লিখে দিয়েছি, দেখো যে ডি সমান আমরা কি জানি যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ভি আয়তনে গ্যাসের ভর এবং সমচাপ উষ্ণতায় কি হচ্ছে ভি আয়তনে হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কি জানি যে সমচাপ উষ্ণতায় ভি লিটার যে কোনো গ্যাসের উপস্থিত অণুর সংখ্যা কত, এন হলে পরে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা কী হবে, এন হবে, ঠিক আছে? তাহলে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কী পাবো, যে গ্যাসের উপস্থিত এন সংখ্যক অণুর ভর এবং এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। তাহলে উক্ত গ্যাসে একটি অণুর ভর যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে একটি অণুর ভর সেটাই কি হচ্ছে এন সংখ্যক পরমাণুর ভরের সাথে কি হচ্ছে এখানে এন এন কেটে যাচ্ছে, তাহলে এক এক পড়ে থাকছে। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর এবং উক্ত গ্যাসের একটি অণুর ভর এভাবেই হচ্ছে। এবং হাইড্রোজেন H2 বলতে কি বোঝায়, একটি অণুর ভর কত, 2, তাই তো? তাহলে এখানে কি বসাচ্ছি আমরা, 1/2 হয়ে যাচ্ছে। তাহলে ডি সমান 1/2। আর এখানে কি হচ্ছে, তার সাথে গুণ থাকছে কোনটা, উক্ত গ্যাসের একটি অণুর ভর, যেটিকে আমরা যদি এম ধরে নিই, তাহলে এভাবে কি হচ্ছে ডি সমান 1/2 × এম। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, তাহলে এখানে দেখো করা রয়েছে উক্ত গ্যাসের একটি অণুর ভর বাই দুটি হাইড্রোজেন পরমাণুর ভর, দুটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, 2 গ্রাম, ঠিক আছে? সেটাকে আমরা 2 দিয়ে প্রকাশ করছি। তাহলে উপরে আমাদের কি থাকছে, 1 যদি বসাই, 1 ইন্টু উক্ত গ্যাসের আণবিক ভর, ঠিক আছে? অর্থাৎ গ্যাসের বাষ্প ঘনত্ব, উক্ত গ্যাসের আণবিক ভর হয়ে গেল। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব কোনটা হচ্ছে, 1/2 ইন্টু এম হয়ে যাচ্ছে বাষ্প ঘনত্ব। সেটাকে যদি আমরা লিখি এম দিয়ে গুণ করি, ডি সমান আমাদের কি হচ্ছে 1/2 × এম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে এম সমান কি হবে 2 × ডি। তাহলে এখানে কি হচ্ছে গ্যাসের আণবিক ভর এম সমান 2 × গ্যাসের বাষ্প ঘনত্ব। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই তোমাদেরকে করতে হবে। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, যে ভর ত্রুটি কাকে বলে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? অর্থাৎ সংজ্ঞাটা লিখতে বলেছে। তো আমরা সবাই জানি যে কোনো একটা যদি নিউক্লিয় বিক্রিয়া ঘটে, তাহলে সেখানে কি হয়, ভরের পরিবর্তন হয়, ঠিক আছে? নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ভরের পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনটা, সেটাকে কি বলছি আমরা, ভর ত্রুটি বলছি। তো সেটা লেখা রয়েছে দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় বা নিউক্লিয় বিক্রিয়ায় যতটুকু ভরের পরিবর্তন হয় সেটাই হচ্ছে ভর ত্রুটি, ঠিক আছে? যতটুকু পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি ভর ত্রুটি। তো এই কোশ্চেনগুলো তোমরা করলে পরে মোটামুটি একদম 100% ধরে রাখো যে মাধ্যমিক 2025-এ এনাফ, ঠিক আছে? অর্থাৎ এর বাইরে কোশ্চেন হতে পারে না এসে, ঠিক আছে? অর্থাৎ যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেইগুলো এর বাইরে আসতে পারে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।